দেশে এবং প্রবাসে যারা আজকের লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই। শুরু হয়ে গেল আমাদের আজকের লাইভ। আমাদের সাথে রয়েছে বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের, যাকে আমরা চিনি, যিনি ইনফার্টিলিটি নিয়ে কাজ করছেন। আমাদের আজকের এই প্রশ্নোত্তর ভিত্তিক ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্যকতা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের ৭ম পর্বে উপস্থিত হয়েছেন ডাক্তার মারুফা হোসাইন। বন্ধ্যাত্বের কারণ ও তার চিকিৎসা এই বিষয় নিয়ে তার সাথে কথা বলবো। ডাক্তার মারুফা হোসাইন বন্ধ্যাত্ব, গাইনি এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশের পরিচিত এবং জনপ্রিয়। তো আসুন আমরা এক এক করে শুরু করি। ম্যাডাম, আমাদের আজকের অনুষ্ঠান, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মারুফা হোসাইন বলছি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছি, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি ডিপার্টমেন্টে কর্মরত আছি ওখানে আমি। আচ্ছা, পাশাপাশি ইনসাফ বারাকা হাসপাতালে হ্যাঁ, ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালে আছে আমি কনসালটেন্ট হিসাবে। সেটাই। তো আজকে ম্যাডাম আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই সে বিষয়টা বন্ধ্যাত্ব। বর্তমানে আমরা এই রোগটা, এটা রোগ বলি বা যাই বলি না কেন, অনেকেই এটাকে অভিশাপও বলে থাকেন। বিশেষ করে আমাদের সমাজে, বিশেষ করে আমরা দেখেছি যে অনেকের ঘর ভেঙেছে, অনেকের সংসার ভেঙেছে, কিন্তু আমরা জানি না আসলে এটা কোন কার জন্য সমস্যা। স্বামী বলে স্ত্রীকে দোষ দেয়, স্ত্রী স্বামীকে, দেখা যায় যে পারিবারিক ভাঙন, এই ধরনের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে হয়। কিন্তু আমরা দেখেছি যে এটা খুব সহজেই নিরাময়যোগ্য একটা বিষয়, বন্ধ্যাত্ব। তো সেটা নিয়ে কথা শুনবো ম্যাডাম আমরা। তো প্রথমেই আপনার কাছ থেকে একটু খুবই সহজভাবে সাধারণ মানুষের, আজকে যারা আজকে এই লাইভটা দেখছেন, তো তাদেরকে আমরা বলবো যে শেয়ার করে দেওয়ার জন্য। তো ম্যাডাম, প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইবো বন্ধ্যাত্ব কি আসলে, এটা বন্ধ্যাত্বটা কি একটু সহজে যদি একটু আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে বলেন। আচ্ছা, বন্ধ্যাত্ব হচ্ছে আসলে একজন দম্পতি টানা ১ বছর, টানা ১ বছর কোনো জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ছাড়া থাকার পরও যদি বাচ্চা না হয়, তখন আমরা তাকে বন্ধ্যাত্ব বলি। হ্যাঁ, এটা ১ বছর যাদের বয়স ৩৫-এর চেয়ে কম। কিন্তু যাদের বয়স ৩৫ বা তার চেয়ে বেশি থাকবে, ৩৫-এর চেয়ে বেশি থাকবে, সেক্ষেত্রে আসলে আমরা ৬ মাসের কথা বলি। তো এটা দেখা যায় যে ১ বছরের মধ্যে ৮০ থেকে ৯০ ভাগ ক্ষেত্রেই কিন্তু দম্পতি কনসিভ করে ফেলে। হ্যাঁ, আর ১০ থেকে ১৫ ভাগ ক্ষেত্রে আসলে তারা আমাদের কাছে আসে সাব ফার্টিলিটি হিসাবে। আসলে এটা ইনফার্টিলিটি সাবজেক্ট, মানে বিষয়টা অ্যাকচুয়ালি সাব ফার্টিলিটি। হ্যাঁ, কারণ কাউকে আসলে ইনফার্টাইল বলা যাবে না যতদিন পর্যন্ত সময় আছে। সাব ফার্টিলিটি আসলে বিষয়টা। আর আসলে বন্ধ্যাত্ব কিন্তু সৃষ্টি হয়েছিল, এই শব্দটা কিন্তু আসলে একটা আমার কাছে খুব খটকা মনে হয়। কারণ আসলে আগে সব দোষ মেয়েদেরকে, কারণ বন্ধ্যাত্ব মানে যে নারীর সন্তান হয় না, যে নারীর একটি মাত্র সন্তান তাকে বলে কাক বন্ধা, মানে সব দোষ নারীর। তো যাই হোক, এখন বিজ্ঞানের ইয়েতে আমরা দেখি যে আসলে পুরুষ এবং নারী প্রায় সমান সমানই কিন্তু দায়ী। হ্যাঁ, সুতরাং কেউ কাউকে দোষারোপ না করে যখন আমাদের কাছে আসবে একজন দম্পতি, তখন শুধুমাত্র একজনকে না, দুইজনকে একই সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এবং আমরা তাদের হিস্ট্রি শুনে তারপরে কোথায় কার সমস্যা সেটা অনুসারে আমরা চিকিৎসা করব। তবে ধৈর্য হারানোর কোনো কারণ নাই, কারণ আমি দেখি যে পেশেন্টের ধৈর্য থাকে না। ওনারা এত রেস্টলেস হয়ে যান, একবার এখানে একবার ওখানে। যাই হোক, একটু ধৈর্য ধরেন আর অন্তত ১টা বছর সময় দেন। অনেক পেশেন্টরা ২-৩ মাসের পরেই মানে ধৈর্য হারা হয়ে চলে যাচ্ছেন এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। এবং আমি যেহেতু বললাম যে এটা সাব ফার্টিলিটি, ইনফার্টিলিটি না আসলে, কারণ আল্লাহ প্রতিটা যাদের 46XX অথবা 46XY ক্রোমোজোম আছে, ওদের অবশ্যই ডিম থাকবে অথবা তাদের অবশ্যই শুক্রাণু থাকবে, কিছু না কিছু করা যাবেই। হ্যাঁ,
সুতরাং হতাশ হওয়ার কিছু নাই, ইনশাল্লাহ। সেটাই। আচ্ছা, আমি তাহলে আরো কিছু একটু জানার জন্য, আর এই মুহূর্তে যারা দেখছেন আপনারাও প্রশ্ন করতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কমেন্টে লিখলে আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারাও আপনাদের প্রশ্নগুলো, আর যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আমাদের প্রত্যন্ত অঞ্চলে যারা দেশে বিদেশে যে সকল মা বোনেরা দেখছেন, আমাদের যে সমস্ত ভাইয়েরা রয়েছেন, তারা সবাই উপকৃত হবে। কারণ আমাদের জীবনটা দাম্পত্য জীবন, সুখের জীবন, মধুর জীবন, এটা সবাই আমরা কামনা করি। তো আমি একটু শুরুর দিকেই আজকের শুরুর প্রশ্নটা করতে চাই যে এই বন্ধ্যাত্ব এড়ানোর জন্য একটা নব দম্পতি বা নিজেদের কিছু যখন শুরু করবে, অর্থাৎ দাম্পত্য জীবন শুরু করবে, তখন তাদের প্রস্তুতিমূলক কোনো বিষয় রয়েছে কিনা, যাতে মোটামুটি এই ধরনের সমস্যাগুলো না হতে পারে, এরকম মানে প্রাক প্রস্তুতি দাম্পত্য জীবনের, এটা একটু যদি আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্নের জন্য। এটা হচ্ছে আসলে আগে কিন্তু এত বেশি রুগী ছিল না, এখন থেকে প্রচুর পেশেন্ট আমরা পাচ্ছি। সেটার বিভিন্ন কারণ আসলে আছে। যেমন একটা হচ্ছে যে মেয়েদের কিছুটা বয়স হয়ে বিয়ে করা, যে আমার ক্যারিয়ার করব, তারপরে সেটা একটা আছে। আর স্ট্রেস, হ্যাঁ, মেয়ে হোক আর ছেলে হোক, এত লাইফটা এত স্ট্রেসফুল আমার কাছে মনে হয়। এই স্ট্রেসও কিন্তু আসলে ছেলে মেয়েদের মানে নারী পুরুষের যেই ইয়েটা, জনন ক্ষমতা কিন্তু কমায় দিচ্ছে। হ্যাঁ, সেটাও একটা কারণ। আরেকটা হচ্ছে সময় দিতে হবে। হ্যাঁ, একসঙ্গে থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে হাজবেন্ড এক জায়গায় থাকে, ওয়াইফ আরেক জায়গায় থাকে, তারপরে ওনারা আসেন যে হচ্ছে মানে ইয়ের জন্য আমাদের কাছে আসেন, বাচ্চা হচ্ছে না। তো একসঙ্গে থাকবেন। আর বিশেষ করে আসলে একটা জিনিস বুঝতে হবে যে দুইজনেই কিন্তু চাকরির জন্য, একজন থাকেন ওখানে আরেকজন থাকেন ওখানে। তো মেয়েদের যে যাদের মাসিক রেগুলার হয় তাদেরও বাচ্চা হয়, যাদের মাসিক রেগুলার হয় না তাদের যদি হরমোনটা ঠিক থাকে তাহলে তারপরেও কিন্তু ডিম ফোটে। হ্যাঁ, অনেকে আসেন যে বলে যে আমার মাসিক তো রেগুলার হয় না, আমার সবাই তো বলে আমার বাচ্চা হবে না। আসলে তা না। হ্যাঁ, অনেকের হচ্ছে মাসিক রেগুলার হয়েও কিন্তু বাচ্চা হয় না, আবার অনেকের মাসিক 2 মাস 3 মাস পরে পরে হয়েও কিন্তু প্রেগনেন্সি হতে পারে। হ্যাঁ, সুতরাং আসলে একসঙ্গে থাকেন। আর যেহেতু মায়েদের যে ডিম থাকে, ডিম্বাণু, সেটার লাইফ স্প্যান মানে বাঁচে হচ্ছে 12 ঘন্টা। আর বাবার যে শুক্রাণু সেটা বাঁচে হচ্ছে 24 থেকে 48 ঘন্টা। সুতরাং একটা নির্দিষ্ট সময় আমরা বলি যে একদিন পর পর থাকার জন্য। এটার কারণটা হচ্ছে ওইটাই, যেহেতু হচ্ছে লাইফ স্প্যান কম। সুতরাং যদি হচ্ছে ঘন ঘন না থাকেন, মানে একদিন পর পর যদি না থাকেন, তাহলে কিন্তু আসলে ওই সময়টা মিস করে যেতে পারেন। হ্যাঁ, আচ্ছা, সেটাই। এই ক্ষেত্রে একটু আমি ম্যাডাম আপনার কাছ থেকে একটু হুম, সত্যি আপনি হুম, হয়তো যেটা বলতেছিলেন যে আমরা একসময় সিনেমায় দেখতাম যে আহ, হুম, হুম, একদিন বিয়ে হলো, তারপরে আহ, হুম, বাণিজ্যে হুম, চলে গেল, বর বাণিজ্যে হুম, হুম, চলে গেল, তারপরে এসে হুম, দেখে যে ছেলে বড় হয়ে গেছে। ঠিক আছে, হুম, হুম, তো এটা আসলে হুম, গল্পেই চলে যায়, কিন্তু আমরা জানি না যে আসলে, হ্যাঁ, জি, সেটাই। তা আমরা আমি তো সেটা এটা, প্রথমেই বললাম। হুম, কিন্তু এখন আমি বিষয়টা সেটা, হলো যে যে একটা হলো যে তাহলে আমরা জানি যে আমরা একটা ফার্টাইল একটা টাইম যায়, টাইম আছে, পুরুষের হ্যাঁ, একটা টাইম আছে, সেটাই। সেই সেই টাইম টাইমটা আছে, যদি একটু যে যে কোন টাইমটা। 30 দিনের মধ্যে যদি আমরা 30 ডেজ যদি বলি, আচ্ছা, 1 আচ্ছা, তারিখ থেকে 30 হ্যাঁ, তারিখ, হ্যাঁ, তাহলে হ্যাঁ, কোন হ্যাঁ, টাইমটা নারীর বা পুরুষের বা ফার্স্ট কোন টাইমটা পিরিয়ড, আচ্ছা, যে আচ্ছা, তাদের ফিজিক্যাল ফিজিক্যাল হ্যাঁ, রিলেশনটা কখন হলে বেশিরভাগ যে হুম, হুম, ইনশিওর করা হুম, যায় যে এখন আচ্ছা, হয়তো এটা আর কি হ্যাঁ, একটু হ্যাঁ, জানতে আপনি আচ্ছা, বুঝতে পেরেছেন সেটা প্রশ্নটা? হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আপনার ইয়ের জন্য। আসলে এটা হচ্ছে যে যাদের মাসিকটা রেগুলার হয়, মানে যাদের 28 থেকে 30 দিনের সাইকেল, তাদের ক্ষেত্রে আসলে ডিম্বাণুটা আসে সাধারণত, আমরা তাদেরকে বলি থাকতে নবম দিন থেকে 18তম দিন পর্যন্ত তাদেরকে একদিন পর পর থাকার জন্য বলি। হ্যাঁ, যদি প্রতিদিন থাকতে পারে অসুবিধা নাই, কিন্তু অন্তত একদিন পর পর তাকে থাকতে হবে। আচ্ছা, তা আর ওই সময়টা আসলে 13, 14, 15 এর মধ্যেই আসলে হয় ডিমটা ফোটে। হ্যাঁ, তো যখন ডিমটা ফুটবে তখন সে মহিলা বা সেই নারী বুঝতে পারবে যে হয়তো, বা অনেকেই বোঝে যে একটা ব্যথা হয়, একটা চাপা ব্যথা হয়। এবং একবার এক মাসে হবে বাম দিকে, আরেক মাসে হবে ডান দিকে, কারণ আমরা জানি যে দুইটা ডিম্বাশয় থাকে। এবং দুইটা ডিম্বাশয় একবার বাম থেকে ফুটতে পারে, আবার ডান থেকে ফুটতে পারে। ওখানে ব্যথা হবে একটা। আর হচ্ছে সাদা স্রাব যাবে, পাতলা স্রাব যাবে।
হ্যাঁ, সাদা স্রাব নিশ্চয়ই অনেকে কমপ্লেন করে আমার তো প্রচুর সাদা স্রাব যায়, এটা কিন্তু নর্মাল ব্যাপার। সাদা স্রাব ছাড়া কিন্তু বাচ্চাও হবে না। হ্যাঁ, তবে অতিরিক্ত যাওয়া খারাপ, সেটার কথা বলছি না আমি। আপনি দেখবেন যে যখন ডিমটা ফোটার সময় হবে তখন সাদা স্রাব যাবে পাতলা রকম, তখন থাকতে হবে এবং তখন একটা ব্যথা হবে। সেটাই, আবার যখন ডিমটা ফুটে যাবে তখন আবার দেখবেন যে সাদা স্রাবটা ঘন হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আসলে যাদের মাসিকটা রেগুলার হয় তাদের ক্ষেত্রে আমরা ওই যে বললাম যে অষ্টম নবম দিন থেকে শুরু করে 18তম দিন পর্যন্ত একদিন পর পর থাকার জন্য। আর যাদের মাসিক রেগুলার হয় না, হ্যাঁ, তাদেরও কিন্তু ডিম আসে, কিন্তু সেটা ওইভাবে টাইম দিয়ে বলা সম্ভব না। এই জন্যই যাদের মাসিক রেগুলার হয় না ওদের ক্ষেত্রে আমরা বলি যে হচ্ছে একদিন পর পর থাকবে। মাসিকটা ভালো হয়ে যাওয়ার পর থেকে একদিন পর পর থাকেন, যখন ফুটবে তখন তো কনসিভ করেই যাবেন, ঠিক না, যদি কোনো সমস্যা না থাকে। সেটাই। কিন্তু কিন্তু ম্যাডাম একটা সমস্যাও তো রয়েছে। আপনি যেটা বললেন হুম যে একদিন পর পর স্বামী স্ত্রীর দৈহিক হুম মিলন বা হুম ফিজিক্যাল হুম রিলেশন করার হুম জন্য, হুম কিন্তু একটা স্বামী যে ঢাকা থাকে, স্ত্রী হয়তো ঢাকার বাইরে থাকে, হুম কিন্তু হুম এই সময় তার তো একদিনই সাপ্তাহিক ছুটি থাকে, তাই না? হুম একদিনই সে হুম ছুটি হুম থাকে। তো এই হুম ক্ষেত্রে যারা, যে হুম সকল দম্পতিরা মানে কি হুম সন্তান কামনা করবে, তারা কিভাবে, হুম একদিন পর হুম। পর তার সম্ভব না, অফিসও ছুটি দিবে না তাদেরকে, এই ক্ষেত্রে আচ্ছা তাদের জন্য আচ্ছা কি করবেন? আপনার পরামর্শ জানতে আচ্ছা, চাচ্ছি। সেই ক্ষেত্রে আসলে এখনকার সময় সেটাও আসছে। এখনকার সময় যে বললাম যে যখন তার হচ্ছে যে ডিমটা ফোটার সময় হবে তখন তো উনি তো বুঝতেই পারবেন যে একটা ব্যথা হবে, সাদা স্রাব যাবে। এটা ছাড়া আরেকটা স্ট্রিপ চলে আসছে, যেমন ডায়াবেটিসে যেরকম স্ট্রিপ থাকে সেরকম হচ্ছে এখানেও একটা এলএইচ কিট নামে একটা কিট আছে, একটা স্ট্রিপ আছে এলএইচ কিট। ওইটা মানে যায়, পাওয়া দোকানে পাওয়া যায়। সে এলএইচ কিট দিয়ে বোঝা যায় যে কখন তার ডিমটা ফুটবে আসলে। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখন আমাদের ইয়েতে কিন্তু অ্যাভেলেবল আছে। সেটা হচ্ছে যে উনি নবম দশম দিন থেকে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে একবার করে টেস্ট করবে এলএইচ কিট দিয়ে। যখন ওখানে লেখা আছে, হ্যাঁ, যখন তার পরিবর্তন হবে এটার এলএইচ কিটের, সেই পরিবর্তন যখন হবে তার 24 থেকে 30 আওয়ার্স এর মধ্যে তার ডিমটা ফুটবে। যখন উনি হচ্ছে পরিবর্তন হবে এলএইচ কিট দিয়ে, যখন উনি বুঝতে পারবেন তখন উনি ওনার বললেই উনি চলে আসবেন এবং তখন মিট করা যাবে, মানে তখন সেই সমাধান হবে। হ্যাঁ, সেটাই। আচ্ছা ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। এইভাবে আমাদের হচ্ছে সমস্যার সমাধান। আর হ্যাঁ। আলোচনা আলোচনা আমরা আমরা আমাদের আলোচনা চলতে থাকবে। আমাদের দর্শকদের কিছু প্রশ্ন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু প্রশ্ন নিতে চাই, একটু প্রশ্নের আচ্ছা। উত্তরগুলো। হুম এমডি নাজিম উদ্দিন হুম প্রশ্ন করেছেন শেরপুর থেকে। হুম আমার পরিচিত একজন বারবার হুম কনসেপ্ট করে, কিন্তু প্রতিবারই 4 থেকে 6 সপ্তাহের হুম মধ্যে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। অনেক চিকিৎসার হুম পরও সমাধান হচ্ছে না। এখন কি করণীয়? হুম। জি ম্যাডাম, প্রশ্নটা আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, সেটা হচ্ছে যে এখন আমার জানতে হবে যে কতবার নষ্ট হয়েছে। বারবার মানে এখন আমরা বলি যে এটা আসলে বলি রিপিটেড প্রেগনেন্সি লস। আরপিএল এর পেশেন্ট উনি। রিপিটেড প্রেগনেন্সি লস আসলে আমরা এখন আগে বলতাম 3বার যদি বাচ্চা নষ্ট হয় তাকে বলি আমরা রিপিটেড প্রেগনেন্সি লস। আর এখন বলি আমরা দুবার যদি কনজিকিউটিভ, দুইটা বাচ্চা পর পর কারো যদি নষ্ট হয় তখন তাকে আমরা বলি রিপিটেড প্রেগনেন্সি লস। এখন সেই বাচ্চা নষ্ট কারো হচ্ছে প্রথম 3 মাসের মধ্যে হতে পারে, কারো বাচ্চা হয়তো বা 6-7 মাসের একটা বাচ্চা নষ্ট হয়ে গেল, 6 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেল। এগুলোর অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, সেটা ম্যাডাম, মায়ে আমরা যেরকম উত্তরটা দায়ী। পেয়েছি 3বার। আমরা যে প্রশ্ন করতাম উনি 3বার বলেছেন আর কি। 3বার বলেছেন, আচ্ছা, তাহলে তো উনি রিপিটেড প্রেগনেন্সি লস। এখন হচ্ছে প্রথম 4 থেকে 6 সপ্তাহের মধ্যে নষ্ট হয়। হ্যাঁ, এখন প্রথম দিকে নষ্ট হওয়ার জন্য আসলে বেশিরভাগ ক্ষেত্রে অনেকগুলো কারণ, তার মধ্যে একটা হচ্ছে বাচ্চার অ্যাবনর্মালিটি। বাচ্চা যদি অ্যাবনর্মাল হয় আসলে ক্রোমোজোমাল যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে 70 থেকে 80 ভাগ ক্ষেত্রে মানে 70 ভাগ ক্ষেত্রে কিন্তু বাচ্চা যেগুলো অ্যাবর্শন হয়ে যায় আল্লাহ কিন্তু সেগুলোকে নিয়ে যায় অ্যাবর্শনের, মানে যেগুলো অ্যাবনর্মাল থাকে আসলে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা মানে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে। তারপরে হচ্ছে যে আরো কিছু সমস্যা আছে, আমরা বলি যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। হ্যাঁ, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম হলে এটা হচ্ছে প্রথম 3 মাসের মধ্যে বাচ্চা নষ্ট হবে। সেটা কিছু পরীক্ষা আছে, 2টা পরীক্ষা বা 3টা পরীক্ষাতে বোঝা যায় সেটা আছে কিনা। অথবা আরো কিছু ইনফেকশন আছে, সেই ইনফেকশনের জন্য হচ্ছে বাচ্চা নষ্ট হতে পারে।
যেমন আমরা যেমন রুবেলার জন্য হতে পারে, তবে রুবেলা এগুলো হলে একবারই নষ্ট হবে, বারবার হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে ডায়াবেটিসের জন্য হতে পারে। ডায়াবেটিস একটা ইম্পর্টেন্ট কারণ যে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। এবং আনকন্ট্রোল ডায়াবেটিস, শুধু ডায়াবেটিস হলেই হবে না, কারো যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু কারো যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা একটা বড় একটা কারণ। তাছাড়া হচ্ছে যে আমার একটু জানতে হতো যে বাচ্চার হার্টবিট আসে কিনা। সরি, অনেক সময় কিন্তু আমরা বলি যে ব্লাইট এন্ড ওভাম হয়। ব্লাইট এন্ড ওভাম মানে যে হার্টবিট আসে না, হার্টবিট আসে না, বাচ্চার বারবারই হার্টবিট আসে না, সেটা একটা কারণ মানে বাচ্চা ইয়ে হওয়ার। সেক্ষেত্রে আসলে সরি, আমি একটু পানি খাবো। তো সেটাও আসলে অনেক সময় হচ্ছে বাবা বা মায়ের যদি ওভাম বা স্পার্মে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু বারবার এরকম হতে পারে, হার্টবিট মানে আসছে না। অথবা যদি এই যে বললাম যে অ্যাবনর্মাল যদি থাকে, আর হচ্ছে বাবার যদি কোনো সমস্যা থাকে সেই জন্য কিন্তু হতে পারে, বাবা বা মায়ের যে কোনো। এগুলো আমরা বিভিন্ন টেস্ট করে আমরা বুঝতে পারি যে কেন হচ্ছে। এখন যদি কোনো কারণ না পাওয়া যায়, উনি যে বললেন যে কোনো কারণ পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা বাবা এবং মায়ের যে ক্রোমোজোমাল, সবার লাস্টে আমরা যদি অ্যাবর্শন হয়ে থাকে, যদি হচ্ছে যে অ্যাবর্শন যে হচ্ছে সেই অ্যাবর্টেড ম্যাটেরিয়াল মানে হচ্ছে যে ডিএনসি যদি লাগে, ডিএনসি করে যে বাচ্চাটির প্রোডাক্টটা সেটার আমরা হচ্ছে তার ক্যারিওটাইপিং করতে পারি যে বাচ্চাটি ক্রোমোজোমাল অ্যাবনর্মাল ছিল কিনা। যদি সেটা থাকে তাহলে আমরা বাবা বা মায়ের ক্রোমোজোমাল ক্যারিওটাইপিং করতে পারি যে বাবা বা মা তাদের হচ্ছে ক্রোমোজোমালই কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। অনেক সময় কিন্তু হয় আমরা জানি না, আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছেন বাবা সম্পূর্ণ নর্মাল, কিন্তু আসলে ওনাদের ক্রোমোজোমের মধ্যে অথবা কিছু মাইক্রো ডিলেশন থাকে আসলে। হ্যাঁ, যেহেতু উনি বললেন যে কোনো কারণ পাচ্ছেন না, তাহলে লাস্টে ওইটাই করা যেতে পারে যে বাবা এবং মায়ের ক্যারিওটাইপিং। হ্যাঁ, ক্যারিওটাইপিং করলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনো সমস্যা আছে কি। সেটাই। জি ম্যাডাম, আরো দু একটা প্রশ্ন আমি একটু নেব। যে একজন আব্দুল্লাহ বাকি প্রশ্ন করেছেন যে পুরুষের সিমেন কত থাকা লাগবে? পুরুষের আচ্ছা, পুরুষের সিমেন্ট কতটুকু থাকা লাগবে সেটা হচ্ছে সিমেন্ট নাকি শুক্রাণু? আচ্ছা, সিমেন্ট আসলে কিন্তু আসলে বলি আমরা সিমেন্ট নর্মাল আমরা 1.5 থেকে 2 মিলিয়ন বলি, এমএল বলি। একবার যখন হাজবেন্ড ওয়াইফ থাকে তখন যে সিমেন্টটা বের হয় সেটার ভলিউম আসলে 1.5 থেকে 2 এমএল হলেই হবে। আচ্ছা, আর আমরা যে পরীক্ষা যখন করি যে সিমেন্টের মধ্যে শুক্রাণু কতটুকু আছে, শুক্রাণু, হ্যাঁ, সেই শুক্রাণু আসলে প্রতি এমএল এ হিসাব করা হয়, প্রতি এমএল এ হিসাব করা হয়। সেখানে আসলে 15 মিলিয়ন থেকে শুরু করে 200-300 মিলিয়ন একবার যখন থাকে হাজবেন্ড ওয়াইফ, তখন প্রতি এমএল এ 15 থেকে 200 বা 300 মিলিয়নের মতো শুক্রাণু বের হয়, এবং সেটাকে আমরা বলি হচ্ছে নর্মাল ইয়ে বলি। হ্যাঁ, মানে হচ্ছে নর্মোজোস্পার্মিয়া নর্মাল। 15 মিলিয়নের চেয়ে যদি কম যায় তাহলে আমরা বলি অলিগো, মানে কম, অলিগোজোস্পার্মিয়া আমরা বলি। সেটাই, তাহলে সংখ্যাটা হচ্ছে 15 মিলিয়ন থেকে 200 বা 300 মিলিয়ন। তবে নর্মাল দেখা যায় যে 100 মিলিয়ন বা 110 মিলিয়ন এরকমই আসলে থাকে নর্মাল অবস্থাতে, তবে আমরা 15 পর্যন্ত নর্মাল ধরবো। সেটাই ম্যাডাম, আমরা ছোট্ট একটা বিরতি থেকে আসতে চাই। একটু ছোট্ট একটা বিরতি নিয়ে আসতেছি, আপনি আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা, বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে সাপ্তাহিক আমাদের এই আয়োজন। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ম্যাডাম সহ আরো যারা রয়েছেন আপনারা আমাদের সাথেই থাকুন, যুক্ত থাকুন আমাদের লাইভে। আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর। কম খরচে কিডনি চিকিৎসায় দেশের সেরা প্রতিষ্ঠান ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। এখানে রয়েছে লেজার মেশিনে কিডনির পাথর অপসারণের অত্যাধুনিক ব্যবস্থা, 4টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, ডায়ালাইসিস সহ জেনারেল হাসপাতালের সকল সুবিধা। এছাড়া সকল পরীক্ষা নিরীক্ষায় রয়েছে 40% পর্যন্ত ছাড়। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, মগবাজার, ঢাকা। স্বাস্থ্য সেবায় 1.5 যুগ।
ঢাকায় চিকিৎসা নিতে এসে থাকা খাওয়া নিয়ে ভাবছেন? বারাকা ফাউন্ডেশন ব্যবস্থা করেছে কম খরচে মানসম্পন্ন নিরাপদ পরিবেশে থাকার সুবিধা। বারাকা রেসিডেন্সি, রোগী ও স্বজনদের আবাসন। ইনসাফ বারাকা হাসপাতালের পাশে 18 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। হটলাইন 01979098099। বারাকা ফাউন্ডেশনের একটি কল্যাণ উদ্যোগ। ঢাকায় চিকিৎসা নিতে এসে থাকা খাওয়া নিয়ে ভাবছেন? বারাকা ফাউন্ডেশন ব্যবস্থা করেছে কম খরচে মানসম্পন্ন নিরাপদ পরিবেশে থাকার সুবিধা। বারাকা রেসিডেন্সি, রোগী ও স্বজনদের আবাসন। ইনসাফ বারাকা হাসপাতালের পাশে 18 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। হটলাইন 01979098099। বারাকা ফাউন্ডেশনের একটি কল্যাণ উদ্যোগ। কিরে কই ছিলি? লাইব্রেরিতে। ধুয়ে খা। চকচকাই তো আছে। আচ্ছা দাঁড়া। ওকে। তোর ওই প্যান্টের সাথে যে জীবাণু নেই সেটা তোকে কে বললো? দূর, খাবোই না। এই নে, ধুয়ে খা। আমার এক খালার রক্ত লাগবে। তোদের কারো এ পজিটিভ রক্ত আছে? আমার বি পজিটিভ। আমার রক্তের গ্রুপ জানা নেই। গাধা নাকি? এখন পর্যন্ত রক্তের গ্রুপ পরীক্ষা করিসনি? আমি কাউকে রক্ত দিতে চাই। আচ্ছা ধর, রাস্তা ক্রস করতে গিয়ে তুই অ্যাক্সিডেন্ট করলি, শরীরের সব রক্ত বের হয়ে গেল, তখন রক্ত কার লাগবে, আমার না তোর? কিন্তু টেস্ট করতে তো অনেক টাকা লাগে। একদমই না। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালে আমাদের এই স্টুডেন্ট আইডি কার্ড শো করলেই মাত্র 500 টাকায় ওরা দিচ্ছে ব্লাড গ্রুপিং, ক্রিটিনিন, আরবিএস, এইচবিএস এজি, ইউরিন আরই, চেস্ট এক্সরে সহ আরো অনেক পরীক্ষা। ওরা স্টুডেন্ট প্যাকেজ দিচ্ছে। সত্যি? 100%। ভাইয়া আমরা করতে পারবো? অবশ্যই, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্টরাই এই সুবিধা পাবে। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল কোথায় এটা? 11 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। মগবাজার রেল ক্রসিং থেকে মাত্র 100 গজ দূরে। কাছেই তো। হ্যাঁ, তাহলে চল এখনই টেস্ট করে আসি। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, মগবাজার, ঢাকা। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের আজকের অনুষ্ঠানে স্বাস্থ্য কথা, ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা। আজকে 7ম পর্ব। আমরা আমাদের সাথে যুক্ত রয়েছে বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসক ডাক্তার মারুফা হোসেন। আজকে আমরা বন্ধ্যাত্বের কারণ ও চিকিৎসা নিয়ে কথা বলছি। বিরতির পর স্বাগত আরেকবার ম্যাডাম আপনাকে। আচ্ছা, স্বাগত আপনাকেও। জি, আমরা কথা শুনছিলাম, অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। তার মধ্যে একটা প্রশ্ন করেছে যে পিরিয়ড চলাকালীন সময় যদি কোনো স্বামী স্ত্রীর যদি দৈহিক মিলন হয়, মাসিক চলাকালীন যদি কোনো স্বামী স্ত্রীর ফিজিক্যাল রিলেশন হয়, তাহলে কি বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই প্রশ্নটা একটু জানতে চাচ্ছেন। না, সেটা তো হচ্ছে আসলে ওই সময়টা আমরা নিষেধ করি, কারণ যে ব্লাড, সেই ব্লাড কিন্তু একটা মিডিয়া ফর ইনফেকশন। ইসলামেও কিন্তু আছে, ধর্মেও আছে যে সেই সময়টা নিষেধ। আর হচ্ছে এমনিতেও কেন নিষেধ, ওইটা হচ্ছে রক্ত যে থাকে, সেই রক্ত কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়ার জন্য একটা মিডিয়া, ফলে কিন্তু ইনফেকশন হয়ে যৌন রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা খুব বেশি। সুতরাং সেই সময় না থাকাই ভালো। হ্যাঁ, আর যদি হচ্ছে হাজবেন্ড ওয়াইফ যদি থাকে, সেই সময় যদি থাকে, তাহলে সেই সময় তো ডিম আসে না। আমি তো বলেছি যে যার রেগুলার মাসিক হয়, সেটা মাসিকটা হয়ে যাওয়ার পরে তার ডিমটা মানে সেই সময় গ্রো করা শুরু করে, ডিম্বাণুটা। হ্যাঁ, আর হচ্ছে এটা আসে ওই যে 9ম দিন থেকে শুরু করে, যে বলেছি 16-17তম দিন পর্যন্ত থাকার জন্য, কারণ এই সময় আসে। আর মাসিকের সময় ডিম আসলে যখন আসে তখন বড় হয় না, ছোট ছোট ডিম্বাণু থাকে। সেই সময় তো বাচ্চা আসলে মাসিক চলাকালীন যদি রেগুলার মাসিক মানে যদি 7 দিনের সাইকেল কারো থাকে, যদি ইয়েটা, তাহলে তো সেই সময় বাচ্চা হবে না। তবে সেই সময় না থাকাই ভালো, কারণ ইনফেকশনের চান্স বেড়ে যায় আসলে। সেটা একটা প্রশ্ন এসেছে ম্যাডাম, হাজবেন্ড ওয়াইফের ব্লাড গ্রুপ যদি একই গ্রুপ হয় তাহলে কোনো প্রবলেম হয় কিনা? আব্দুল্লাহ নোমান প্রশ্নটা করেছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আচ্ছা, হাজবেন্ড এবং ওয়াইফের যদি ব্লাড গ্রুপ এক হয়, কোনো অসুবিধা নাই যদি সেম হয়। তবে অসুবিধা আমরা ব্লাড গ্রুপের ক্ষেত্রে অসুবিধার কথাটা বলি হচ্ছে, যদি হচ্ছে মায়ের যদি নেগেটিভ ব্লাড গ্রুপ হয় আর বাবার যদি পজিটিভ হয়, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। এটা হচ্ছে বাচ্চা হওয়ার পরে
প্রথম বাচ্চার কোনো সমস্যা হবে না, সেকেন্ড বেবি বা থার্ড বেবি সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, ব্লাড গ্রুপের কমপ্লিকেশন হয়ে যায়, তখন আমরা বলি যে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি হয়ে যায়। যদি মায়ের নেগেটিভ থাকে আর যদি বাবার পজিটিভ হয়, হ্যাঁ আরএইচ ডি পজিটিভ যদি হয়, সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, তবে সবার যে হবে সেটা না। হ্যাঁ, সুতরাং অস্থির হওয়ার কিছু নাই। হ্যাঁ, আর প্রথম বেবির কিছু হবে না, যদি কোনো সমস্যা হয় সেকেন্ড থার্ড বেবিদের সেটাই। জি, শুভ আহমেদ একটা প্রশ্ন করেছেন, ভ্যারি ভ্যারিকোসিল ভ্যারিকোসিলে ইনফার্টিলিটি কারণ নাকি, এর ইনফার্টিলিটি হলে ট্রিটমেন্টটা কি? আমার প্রশ্ন নিলে অনেক খুশি হব স্যার, এজ 26, আনম্যারিড। আচ্ছা, ওকে। আচ্ছা, আগে জানতে হবে ভ্যারিকোসিলটা কি। ভ্যারিকোসিলটা হচ্ছে যে আপনার যে অন্ডকোষ যে থাকে টেস্টিসের তো ব্লাড সাপ্লাই লাগে, ঠিক না? শরীরের প্রত্যেকটা অঙ্গেরই ব্লাড সাপ্লাই আছে, রক্ত শিরা উপশিরা আছে। এখন মানে টেস্টিসের পাশে যে শিরাটা সেটা যদি হচ্ছে ফুলে যায় কোনো কারণে, রক্তের শিরা যদি ফুলে যায়, সেটাকে ভ্যারিকোসিল বলে। এখন আমরা জানি যে টেস্টিস কিন্তু আসলে একটু, আমি যদি মানে নর্মাল ইয়ের কথা বলি, একটু কিন্তু ঠান্ডা থাকা ভালো। যদি গরম, মানে যারা হচ্ছে যে সব সময় টাইট আন্ডার গার্মেন্টস পরেন, যেমন পুলিশ, তারপরে আর্মি পার্সন আছেন, তারপরে যারা হচ্ছে বিজিবিতে আছেন, ওরা তো সেই সকাল থেকে দেখা যায় যে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত একটা টাইট আন্ডার গার্মেন্টস পরে থাকেন। তখন টেম্পারেচার বৃদ্ধি পায়, তখন কিন্তু ওদের কিন্তু আমরা অনেক সময় পাই যে শুক্রাণু কমে যাচ্ছে, শুক্রাণুর গতি কমে যাচ্ছে, এরকম সমস্যা হতে পারে। কেন? কারণ গরমের জন্য হয়। ঠিক সেম অবস্থা ভ্যারিকোসিলের বেলায় তো আমরা বলি যে ভ্যারিকোসিল যেহেতু একটা আর্টারি, রক্তের সাপ্লাই ওখানে থাকে, রক্ত হচ্ছে গরম থাকে, সেই গরমের জন্য যে টেস্টিসের যে স্পারমাটোজেনেসিস বলি, ওখানে যে শুক্রাণু তৈরি হয়, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং ভ্যারিকোসিল আবার যে হলেই যে তার শুক্রাণুর সমস্যা হবে সেটাও না, কারণ ভ্যারিকোসিলে আবার বিভিন্ন গ্রেডিং আছে। যদি অল্প থাকে তাহলে সেখানে অপারেশন না করলেও চলবে, আর যদি হচ্ছে গ্রেড 3 বা 4 হয়ে যায় তখন অপারেশন করলে তাহলে হচ্ছে ওই অনেক সময় হচ্ছে ফিরে আসে। যদি হচ্ছে স্পারমাটোজেনেসিসে কোনো হ্যাম্পার হয় তাহলে সেটা ফিরে আসে। সুতরাং এটা আপনাকে একজন সার্জনকে দেখাতে হবে যে ভেরিকোসিলের গ্রেডিংটা কেমন আছে, ছোট না বড়। যদি বেশি হয়, গ্রেড 3 বা 4 হয়, তাহলে অপারেশন লাগবে, এবং অপারেশন করলে হয়তো বা ইনশাল্লাহ ওনার মানে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ফিরে আসবে এটা। হ্যাঁ, সেটাই। ধন্যবাদ। তাহলে কি ম্যাডাম আমরা বলতে পারি যে পুরুষের শুক্রাণু কমার জন্য এই ধরনের পোশাক বা এই ধরনের আন্ডারগার্মেন্টস বা এই ধরনের যেগুলো না পরাই ভালো আর কি? না পরাই ভালো। আসলে আমি একটা কথা বলি যে হচ্ছে অনেক সময় কিন্তু যে বিভিন্ন কারণ থাকে, যেমন হচ্ছে যে আমরা বলি যে যারা এই ধরনের প্রফেশন, যাদের প্রফেশন তো চেঞ্জ করা যাবে না, তারপরে যদি জানা থাকে যে সবসময় গরম কাপড় চোপড়, বিশেষ করে গরম আন্ডার গার্মেন্টস সেই লং টাইম যদি পরে থাকে, সেটা যতটুকু সম্ভব যদি কমিয়ে আনা যায়। আবার উনি যখন হচ্ছে অফিস থেকে ফিরছেন তখন যদি হচ্ছে একটু ঢিলাঢালা পোশাক পরেন, তাহলে সেটা মানে ওনার জন্য ভালো হবে, এর জন্য স্পারমাটোজেনেসিসের জন্য। আরেকটা হচ্ছে যে অনেকে অতিরিক্ত চা কফি এগুলো খান, ফলে সেটাও কিন্তু অনেক সময় স্পারমাটোজেনেসিস হেল্প মানে করে, সমস্যা করতে পারে। আর আরেকটা হচ্ছে মাদক। এখনকার সময় আমরা প্রচুর পেশেন্ট পাই এরকম যে অ্যাজোস্পার্মিয়া, শুক্রাণু নাই, শুক্রাণু কমে গেছে, তারপরে ওনার থেকে হিস্ট্রি নিলে দেখা যায় যে উনি একসময় ইয়াবা খেতেন, অথবা হার্ড ড্রিঙ্কস যেগুলো আছে, মানে হার্ড ড্রিঙ্কস যেগুলো, সেগুলো উনি খেতেন আগে। হ্যাঁ, মানে অনেক বেশি খেতেন, ফলে এই যে শুক্রাণু স্পারমাটোজেনেসিসের মধ্যে হচ্ছে সমস্যা করছে। সুতরাং এগুলো সম্পর্কে অনেকে জানে না, যে যারা হচ্ছে এখন তো মাদকের ভয়াবহতা। হ্যাঁ, সুতরাং একটু সাবধান থাকা ভালো, যে এটা আমার জন্য ক্ষতিকর, আমার জীবনের জন্য ক্ষতিকর, কেন সেটা হচ্ছে নিবে। হ্যাঁ, সেটাই, এটা থেকে একটু সাবধান হওয়া উচিত আসলে মানুষের। আমরা শুক্রাণু কমার জন্য ম্যাডাম আর কি কি জিনিসকে আমরা দায়ী করতে পারি? শুক্রাণু কমার জন্য একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনফেকশন, যৌন রোগ। হ্যাঁ, এটা ইনফেকশন সেটা হচ্ছে যেমন ক্লামাইডিয়া আছে, গনোরিয়া আছে, কিছু মিক্সড ইনফেকশন। এখন ক্লামাইডিয়া, গনোরিয়া তো আসলে নর্মাল অবস্থায় আসে না।
হ্যাঁ, আসতে পারে হয়তোবা, কিন্তু নর্মাল অবস্থাতে কিন্তু এটা হচ্ছে বিভিন্ন ইয়ে থেকে আসে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড আমরা বলি এসটিডি। তো এগুলো হলে তো রুগীর হয়তোবা অনেক সময় সাইলেন্ট ইনফেকশন হয়ে গেল, তার অন্ডকোষে ইনফেকশন হইলো, সেখানে ইনফেকশন থেকে অনেক সময় ছড়ায়, যে তার উপরে যে টিউব থাকে সে টিউবটাকে কিন্তু নষ্ট করে দেয়, ফলে টিউবগুলো ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ফলে অনেক সময় অ্যাজিওস্পার্মিয়া নিয়ে আসে আমাদের কাছে, যে তার শুক্রাণু নাই, তার কোনো শুক্রাণু নাই। আসলে তার অন্ডকোষে শুক্রাণু আছে, কিন্তু ওই যে আসার যে পথ থাকে, যে টিউব থাকে, সেই টিউবটা বন্ধ হয়ে গেছে। এটা একটা বড় একটা কারণ, যে ইনফেকশন। হ্যাঁ, সে ক্লামাইডিয়া, গনোরিয়া এটার জন্য হতে পারে, টিবির জন্য হতে পারে, যক্ষা হয়তোবা তার কোনো কালে যক্ষা ছিল, সেই যক্ষা ওখানেও ছিল। হ্যাঁ, তারপর সেই যক্ষা থেকে হতে পারে। তারপর ছোটবেলা কারো যদি মামস হয়ে থাকে, গাল ফুলে যাওয়া যে মামস, সে মামস থেকে মামস অনেক সময় হচ্ছে অর্কাইটিস করতে পারে। হ্যাঁ, শুধু মামস না, আরো অনেক ভাইরাল ডিজিজ আছে যেটা হচ্ছে বাচ্চাদের বিশেষ করে অর্কাইটিস করতে পারে। সে অর্কাইটিস থেকে তার হয়তো স্পারমাটোজেনেসিস পরবর্তীতে তার সমস্যা করতে পারে। হ্যাঁ, সেটা একটা বড় কারণ। সেটাই। আরেকটা প্রশ্ন নিব আমরা, খুব ছোট ছোট, আমাদের সময় একদম শেষের দিকে। শারমিন খানম দিথি ম্যাডাম, বেবি কনসিভ করার পর রাইট ওভারি সিস্ট ধরা পড়েছে, হ্যাঁ পড়ছে, এটা কি পরে কোনো প্রবলেম হবে বা অপারেশন করতে হবে কিনা? আমার 7 উইক চলে, 7 উইক তার চলছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমি একটা কথা বলি, যে সিস্ট নিয়ে কিন্তু রুগীরা মাথা খারাপ করে ফেলে। সিস্ট সিস্ট সিস্ট, আপনাদেরকে বুঝতে হবে কিছু সিস্ট কিন্তু ফিজিওলজিক্যাল। সিস্ট কিন্তু হচ্ছে এমনি নর্মাল একটা ব্যাপার। এই যে প্রতি মাসে যে ডিম হয়, ডিম গুলো কিন্তু পরে একসময় সিস্ট হয়ে যায়। হ্যাঁ, তবে সিস্টের একটা সাইজ আছে। ফিজিওলজিক্যাল সিস্ট হলে সেটা কখনোই 4 বা 5 সেন্টিমিটার চেয়ে বেশি যাবে না। যদি এর চেয়ে বেশি যায় তখন সেটা আমরা বলি প্যাথোলজিক্যাল সিস্ট। হ্যাঁ, আচ্ছা, এই যে উনি যে প্রশ্ন আমাকে করলেন, যে ওনার হচ্ছে যে একটা সিস্ট হয়েছে, সিস্টটা ওই যে বললাম যে ফিজিওলজিক্যাল সিস্ট, যেই ডিম থেকে বাচ্চাটা হয়েছে সেই ডিমের যে অবশিষ্ট অংশটুকু সেটা কিন্তু সিস্ট হয়ে যায়, এবং ওখান থেকে হরমোন আসে। সেই হরমোনটাকে বাচ্চাটাকে প্রোটেকশন দেয়, যাতে বাচ্চাটা অ্যাবর্শন না হয়। কথা বোঝা গেল? তার মানে কিন্তু হচ্ছে সিস্ট মানেই যে উনি যে একেবারেই হচ্ছে অস্থির হয়ে যাবেন। সিস্ট মানে যে ইয়েটা অনেক সময় হচ্ছে, এটা আমরা বলি লুটিয়াল সিস্ট, কর্পাস লুটিয়াম সিস্ট। প্রেগনেন্সির পরে যেটা হয়, যেই ডিম থেকে আপনার বাচ্চাটা হয়েছে সেই ডিমের অংশটুকু সিস্ট হয়ে যায়, এবং সেখান থেকে হরমোন আসে। সেই হরমোনটা হচ্ছে সে বাচ্চাটাকে সাপোর্ট দেয়। এখন সেটা আল্ট্রাসোনোগ্রাম করে বোঝা যাবে, যদি কর্পাস লুটিয়াম সিস্ট হয় সেটাও বোঝা যাবে যে কর্পাস লুটিয়াম সিস্ট। আর যদি প্যাথোলজিক্যাল সিস্ট হয়, যদি তার কোনো প্রকার অসুখের জন্য হয়ে থাকে, না আসলে এটা তার হচ্ছে প্যাথোলজি, তাহলে তো সেটাও আল্ট্রাসোনোগ্রামে বোঝা যাবে যে সেটা হয়তোবা একটা কমপ্লেক্স বড় হবে, অথবা কমপ্লেক্স সিস্ট হবে। হ্যাঁ, সেটা যিনি সনোলজিস্ট উনি হচ্ছে ভালো, যে যে করবেন উনি ভালো বলতে পারবেন যেটা ফিজিওলজিক্যাল কর্পাস লুটিয়াম সিস্ট নাকি প্যাথোলজিক্যাল সিস্ট। আর যদি ফিজিওলজিক্যাল সিস্ট হয়, কর্পাস লুটিয়াম হয়, তাহলে তো অপারেশন করার দরকার নাই। ওইটা 12 সপ্তাহ পরে এমনিতেই ছোট হয়ে যাবে। যখন প্লাসেন্টা হবে, যখন ফুলটা গ্রো হবে 12 সপ্তাহের মধ্যে, তখন ওই সিস্ট এমনিতেই ছোট হয়ে যাবে। জি ম্যাডাম, আমরা এই প্রশ্নের আগে আমরা শুক্রাণু নিয়ে কথা বলছিলাম, যে পুরুষের ক্ষেত্রে, কিন্তু নারীদেরও আমরা জানি যে ডিম্বাণুটা খুবই প্রয়োজন শুক্রাণুর মতোই। তো ডিম কমে যাওয়া বা ডিম না ফোটা বা ডিম না হওয়ার পিছনে কি কি কারণগুলো থাকতে পারে, এই প্রশ্নগুলো একটু জানতে চাই। সেটা হচ্ছে যে আসলে মেয়েদের তো আসলে প্রতি মাসে একটা করে ডিম আসে। তো আমরা যেসব পেশেন্ট গুলো দেখি যে ইনফার্টিলিটি বা সাব ফার্টিলিটিতে ডিম ফোটে না, হ্যাঁ, ডিম ফুটে না, বা ডিমের সংখ্যা কম, বা ডিমগুলো বড় হচ্ছে না, একসঙ্গে অনেক ডিম হচ্ছে, হ্যাঁ, কিন্তু একটা পরিপূর্ণ বড় হচ্ছে না, সেটা অনেক সময় পলিসিস্টিক ওভারি হলে হতে পারে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলি। হ্যাঁ, এটা আসলে একটা হচ্ছে ডিজিজ, আমি বলি যে এটা অনেক সময় কিন্তু যারা হঠাৎ করে মোটা হয়ে যায়, অথবা অনেক সময় শুকনা মেয়েদেরও হয়, যদি কারো বিএমআই খুব কম থাকে, এত লিন এন্ড থিন, এত চিকন, তাদেরও কিন্তু পলিসিস্টিক ওভারি হতে পারে। এবং যারা হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে তাদেরও কিন্তু পলিসিস্টিক ওভারি হতে পারে। অনেক সময় হচ্ছে লোম হয়, অবাঞ্ছিত লোম ঠোঁটের উপরে হলো, তারপরে হচ্ছে ঘাড় কালো হয়ে গেল, মুখে ব্রণ হচ্ছে, বাচ্চা হচ্ছে না, মাসিকও রেগুলার হচ্ছে না,
সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এইটা আমরা খুব পেশেন্ট পাই এরকম। হ্যাঁ, তো সেটা চিকিৎসাটা হচ্ছে আসলে যেমন যদি তার ওজন বেশি থাকে অবশ্যই ওজন কন্ট্রোল করতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, যেটা আমাদের হাতে নাই, সেটা রুগীর হাতে। আমরা ওষুধ দিয়ে ওনাকে ওনার যে প্যাথোলজিটা আছে, যেই হরমোনাল, সেটা হরমোনটা ঠিক করতে পারি, কিন্তু ওজনটা আমরা ওনাকে ওজনটা তাকেই কমাতে হবে। হ্যাঁ, আর কিছু ওষুধ আছে যেমন তার যে হরমোনটা বাড়ে, অ্যান্ড্রোজেন, এই হরমোনটা বেড়ে যায়, এই বা এলএইচ, হ্যাঁ, এটা বাড়ার জন্য আমরা এটা কমানোর জন্য আমরা কিছু ওষুধ তাকে দিই, এটা মোটামুটি ভালো কাজ করে। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে, এবং থাইরয়েডের হরমোন একটা আছে এর সঙ্গে লিঙ্কড। হ্যাঁ, তো থাইরয়েড হরমোন যদি হচ্ছে টিএসএ যদি বেশি থাকে তখন তো আমরা সেটাও, ওষুধ আছে, সব কিছুরই চিকিৎসা আছে, সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। সেটাই। আর আচ্ছা, অনেক আমি সময় দেখা যায় যে বলেন, অনেক সময় কি? হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অনেকের ডিম কমে আসে। হ্যাঁ, ডিম, তার বয়স, আমরা জানি যে একটা বয়স পর্যন্ত তার হচ্ছে ডিম থাকে, অনেকের মাসিক বন্ধ হয়ে যায় 50 বা 60, 50 বা 52 বছর, কিন্তু এটা কিন্তু অনেকের অনেক আগে আগে হয়ে আসে। 30-35-এ আমরা দেখি অনেকের মাসিক বন্ধ হয়ে গেছে, অথবা ডিম কমে আসছে। তার বয়স 25 বছর কিন্তু তার ডিম কম, যেটা হওয়া তার উচিত, মানে হয় না। হ্যাঁ, তো এটার আরো অনেকগুলো কারণ আছে, যে তার হচ্ছে আমরা বলি ডিক্রিজড ওভারিয়ান রিজার্ভ। এটা অনেক সময় ইনফেকশন থেকে হতে পারে, তারপর তার যদি কোনো প্রকার অটো ইমিউন ডিজিজ থাকে বিভিন্ন রকমের, যেমন থাইরয়েডের সমস্যা, তার অটো ইমিউন আছে, অথবা তার আদার্স যদি কোনো অটো ইমিউন ডিজিজ থাকে সেটার জন্য হতে পারে, ইনফেকশনের জন্য হতে হতে পারে। হ্যাঁ, তারপরে আননোন কারণ কিছু, তার যদি পরিবারে কোনো হিস্ট্রি যদি থাকে যে তার মায়েরও কিন্তু এরকম ছিল, সেক্ষেত্রে তার ডিমের রেজাল্ট। তবে এটারও চিকিৎসা আছে, এটারও একটা খুব ভালো হরমোন আমরা দিই, ডাইহাইড্রোএপিয়ান্ডাস্টেরন, এটাতে খুব ভালো কাজ করে। তারপরে ইদানিং আবার আমাদের ইয়েতে বিএসএমএম তে আরেকটা চিকিৎসা শুরু হয়েছে, পিআরপি। পিআরপি তে কিন্তু ডিমটা কিছুটা হচ্ছে যেগুলো হচ্ছে ইয়ে থাকে, অ্যাক্টিভ, কিছুটা অ্যাক্টিভ হয় ডিমগুলো। হ্যাঁ, সেই পিআরপি দিলে সেটাও ইদানিং স্টার্ট হচ্ছে, সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। এটাই। আচ্ছা, আমি একটা প্রশ্ন আমার হাতে রয়েছে, সেটা হলো যে যাদের অনেকেই দেখা গেছে যে অনেক সময় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যায়, এই জন্য অনেকে অ্যাবর্শন করে থাকে আর কি। তো অ্যাবর্শন, কতবার অ্যাবর্শন করলে তার মানে গর্ভধারণের ক্ষেত্রে বা বন্ধ্যাত্ব চলে আসতে পারে কিনা, বা পরবর্তীতে সমস্যা হতে পারে কিনা, বা এই অ্যাবর্শন নিয়ে মানে এক বা একাধিক বা কতবার অ্যাবর্শন করা যেতে পারে, বা এই অ্যাবর্শনের জন্য বন্ধ্যাত্বের কারণ? বলছেন, আচ্ছা, আপনি যে বললেন যে অ্যাবর্শন, এটা আসলে আমরা বলি হচ্ছে অ্যাবর্শন, ইনডিউসড অ্যাবর্শন, রোগী নিজের ইচ্ছা করে অ্যাবর্শন করেছে, সেটা তাকে কেন করতে হবে? আমার কথা হচ্ছে এটা, ইনডিউসড অ্যাবর্শন তো ভালো জিনিস না, যেহেতু এখন এত ভালো ভালো কন্ট্রাসেপটিভ আছে, ছেলে পুরুষ এবং নারী পুরুষের অনেক ভালো কন্ট্রাসেপটিভ আছে। কেউ যদি বাচ্চা নিতে না চায় তাহলে সেই কন্ট্রাসেপটিভ ইউজ করবে উনি। হ্যাঁ, আর তারপরেও যদি চলে আসে কোনো কারণে, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে ঔষধ আছে, আমরা বলি যে কিট আছে, সেটা দিয়ে হচ্ছে ইয়ে পারে করতে। তো হচ্ছে এটা আসলে না করাই ভালো। হ্যাঁ, কারণ পরবর্তীতে আসলে সমস্যা হবে তা না, সমস্যা হতে পারে, বিশেষ করে যদি ডিএনসি করা হয়, যদি ওয়াশ করা হয়, যাকে বলা হয় যে আমরা যে অনেক সময় কিট খাওয়ার পরেও কিন্তু কিছু অংশ রয়ে যায় বাচ্চার, তখন কিন্তু আসলে অনেক সময় বের হয় না ওষুধে, তখন আবার ওয়াশ করতে হয়। তো এরকম একবার দুবার করতে গেলে কিন্তু আসলে অনেক সময় ইনফেকশন ঢুকে যেতে পারে। ইনফেকশন যখন ওয়াশ করা হচ্ছে তখন হচ্ছে ওখানে ইনফেকশন ঢুকে গেলে অনেক সময় টিউব বন্ধ হয়ে যেতে পারে। এটা কিন্তু একটা বড় একটা ইয়ে, কিন্তু এরকম প্রচুর পেশেন্ট আসে যে উনি উনি আসলে বিয়ের পরে একটা বাচ্চা নষ্ট করেছে, তারপরে হচ্ছে সেই বাচ্চাটা পরে টিউব বন্ধ, পরে আর হচ্ছে না। হ্যাঁ, সেই রকম প্রচুর, সুতরাং এরকম না করাই ভালো। কেউ যদি হচ্ছে বাচ্চা নিতে না চান তাহলে পদ্ধতি ব্যবহার করেন। হ্যাঁ, আর যদি হচ্ছে এরকম একটা চলে আসে, বাচ্চা রেখে তারপরেও যদি হচ্ছে যে এরকম হয়, তাহলে তো আসলে, তবে অবসান, এই যে আমরা যে ডিএনসি বলি, সে ডিএনসি একাধিকবার করলে কিন্তু অনেক সময় হচ্ছে বাচ্চা মানে টিউব বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সুতরাং না করাই ভালো। জি, এই দিকে আমাদের না যাওয়াই ভালো। তো আমরাও খুব সংক্ষেপে একটু যদি আমরা এখন যে প্রশ্নটা, যে তাহলে আমরা কাকে, আমরা প্রথমেই আমাদের সমাজে একটা প্রচলিত, যেমন আমরা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম
যে সকল দোষ নন্দ ঘোষ, অর্থাৎ হ্যাঁ নারীর দিকে আমাদের আঙ্গুলটা। হ্যাঁ, প্রথম সেটাই। চিকিৎসাটা কাকে দিয়ে শুরু হবে, নারীকে না না, পুরুষকে? কাকে দিয়ে না, নারী পুরুষ ট্রিটমেন্ট। সমানভাবে আসলে স্টার্ট করবে, কারণ একটা বাচ্চা তো আসলে বাবা এবং মা দুজন থেকেই তো আসে। তো আমাদের সমাজে আসলে করতে চায় না পুরুষরা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে শাশুড়ি নিয়ে আসছে, ওই দিন এক রোগী শাশুড়ি আবার নিয়ে আসছে বউয়ের কেন বাচ্চা হচ্ছে না, পরে পরীক্ষা করে দেখা গেল তার ছেলেরই আসলে অ্যাজোস্পার্মিয়া। হ্যাঁ, তাহলে এগুলো খুব কষ্ট দেয় আসলে, যখন দেখি যে একটা মেয়ে কাঁদতেছে যে তার হাজবেন্ড করতে চাচ্ছে না পরীক্ষাটা। হ্যাঁ, আসলে দুজনকে করা উচিত, একসঙ্গে আসবেন, একজন কাপল, একজন দম্পতি চিকিৎসার জন্য বাচ্চা হচ্ছে না তখন দুজনই আসবেন। যদি ওয়াইফের যদি মাসিক রেগুলার নাও হয় তারপরেও আসবেন। কারণ হচ্ছে যে অনেক সময় ওই যে বললাম যে মাসিক ইরেগুলার হয়েও কিন্তু বাচ্চা হতে পারে, তার ডিম ফুটতে পারে। সুতরাং হাজবেন্ডকে ইভালুয়েশন লাগবে, আসতে হবে, দুজনকে একই সঙ্গে পরীক্ষা করতে হবে। সেটাই। আচ্ছা, বন্ধ্যত্বের আর কি কি কারণগুলো থাকতে পারে, আমরা একটু সংক্ষেপে যদি একটু বলতেন, বন্ধ্যত্বের আর কি কারণ? হ্যাঁ, বন্ধ্যাত্বের যদি আমরা হচ্ছে যে মহিলাদের কথা বলি, তাহলে তো আমি বললামই যে ডিম্বাণু পরিস্ফুটন হচ্ছে না, পলিসিস্টিক ওভারি সম্পর্কে বললাম। আরো হচ্ছে যে টিউবের কথা যদি বলতে হয়, ও আরেকটা আছে যে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট। হ্যাঁ, চকলেট সিস্ট কিন্তু আমরা প্রচুর পাচ্ছি, তো ইয়াং মেয়েদেরও কিন্তু এখন চকলেট সিস্ট আমরা পাচ্ছি। এন্ডোমেট্রিওসিস সেটাও কিন্তু একটা বন্ধ্যাত্বের একটা বড় একটা কারণ এখনকার সময়ে। তো সেটা আসলে সেটারও চিকিৎসা আছে। সেটাও চিকিৎসা আছে। আর হচ্ছে আরো কিছু কারণ, যেমন হচ্ছে যে টিউব বন্ধ হয়ে যাওয়া, সেটা তো বললাম যে একটা টিউব যদি খোলা থাকে তারপরেও কিন্তু প্রতি বছর বাচ্চা হতে পারে। হ্যাঁ, সেটা কোনো সমস্যা না। কিন্তু যদি দুইটা টিউব বন্ধ থাকে, সেটা হচ্ছে যে আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে কনফার্ম হই। আর অনেক সময় হিস্টারোসালফিঙ্গোগ্রাম করে আমরা দেখি যে দুইটা টিউব বন্ধ। সেটা হতাশ হওয়ার কোনো কারণ নেই, অনেক সময় কিন্তু ভুল রিপোর্ট আসতে পারে। সুতরাং আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে কনফার্ম হব যে টিউব বন্ধ কিনা। যদি দুইটা টিউব বন্ধ থাকে তাহলে সেটার চিকিৎসা হচ্ছে যে অপারেশন করেও যদি সম্ভব হয়, সেটা টিউবগুলো এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস বলি আমরা, টিউব গুলা জোড়া লাগায় যে অংশটা কেটে, অথবা টেস্ট টিউব বেবি। সেক্ষেত্রে যদি দুইটা টিউব বন্ধ থাকে তাহলে টেস্ট টিউব বেবির কথা আমরা বলি, যদি হচ্ছে একেবারে টিউব যদি খুলে দেয়া না যায়। হ্যাঁ, সেটা। আর আর পুরুষের বন্ধ্যাত্বর কথা তো আমি বললামই, যে যেসব কারণগুলো যে বললাম যে ইনফেকশন হতে পারে, তারপরে তার হচ্ছে যে বিভিন্ন রকমের যে কারো যদি হচ্ছে ইয়ে থাকে, ভ্যারিকোসিল যে বলা হলো, তারপরে তার যদি হচ্ছে হার্নিয়া রিপেয়ারের হিস্ট্রি থাকে, সেটাও কিন্তু একটা কারণ যে তার হচ্ছে ইয়ে হতে পারে। আমরা আরেকটা প্রশ্ন, আমরা শেষের দিকে, সন্তান ধারণের কি সর্বশেষ কোন এই ধরনের কোন বয়স রয়েছে কিনা? যদিও আমরা বাংলাদেশে দেখেছি যে 50-60 বছর পরেও অনেকের বাচ্চা হয়েছে, আমাদের অনেক মাননীয় ব্যক্তিত্বের মধ্যে দেখা যাচ্ছে। সেটাই। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আমি একটা কথা বলি যে আসলে সন্তান ধারণের জন্য সবচেয়ে উপযুক্ত মেয়েদের জন্য বয়স হচ্ছে 20 থেকে 25 বছর। হ্যাঁ, কিন্তু যেহেতু আসলে এখনকার সময়ে আসলে মেয়েদের ক্যারিয়ার, তারপরে হচ্ছে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে এত অল্প ইয়েতে আসলে হয় না। অনেকে 30-35-এ বিয়ে করে, অসুবিধা নাই। 30-35 বছরও কিন্তু বাচ্চা হয়, যদিও রেটটা কিছুটা কমে আসে। তো সেটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে কিন্তু 35 বছরে বিয়ে হলেও সুন্দর 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে বাচ্চা হয়ে যাচ্ছে। কারো অনেক আর্লিতে বিয়ে হলেও কিন্তু বাচ্চা হচ্ছে না। সেটা। তবে ওই যে বললাম 20 থেকে 25 বছরের মধ্যে আহ সবচেয়ে ভালো হচ্ছে সময় সন্তান ধারণের জন্য। আর আগে একটা কথা সবার মধ্যে ছিল যে ছেলেদের কোনো বয়স নাই, এটা ঠিক না। ছেলেদেরও কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে তার হচ্ছে স্পারমাটোজেনেসিস কমতে থাকে। হ্যাঁ, হয়তোবা কেউ 100 বছরে বাবা হতে পারে, সেটা ডিফারেন্ট ব্যাপার। তারপরেও কিন্তু যদি হচ্ছে যে বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু ছেলেদেরও কিন্তু হচ্ছে স্পার্মের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, সংখ্যাও হচ্ছে কমে আসে। তবে সবকিছু অ্যাবসলিউটলি কিছু বলা যাবে না, মানে বয়স ধরে যে এটাই হচ্ছে লাস্ট বয়স। হ্যাঁ, সেটাই। এটা মানে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বয়সটাকে মানে কোনো সীমারেখা টানা যাবে না আর কি, এরকম এটা বলতে চাচ্ছেন আপনি? করা যাবে না, তবে হচ্ছে একটু আর্লিতে যে বললাম যে মেয়েদের হচ্ছে
একটু আর্লি মানে একেবারে ইয়ে না, সে 25 ইয়ার্স বা 30, এখনকার সময় যেহেতু আমাদের সামাজিক ইয়েতে আমার 30 ইয়ার্স সেরকমই। তবে ক্যারিয়ার এটাও কিন্তু একটা বড় একটা ব্যাপার, সে সবকিছু নিয়েই আসলে মানুষকে যে চিন্তা করতে হবে, শুধুমাত্র হচ্ছে অল্প বয়সে বিয়ে দিয়ে দিল বা বিয়ে করে ফেললো সেটাও না, অনেক কিছু আসলে ইয়ে আছে, সামাজিক প্রেক্ষাপট সেটাও আমাদের হচ্ছে বিবেচনায় নিতে হবে আসলে, সেটাই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের ধন্যবাদ দর্শকদেরকে যারা আমাদের অনুষ্ঠান দেখলেন। শামিমা রহমান ওয়াচিং ফ্রম গুড মাই ওয়ার্ক ইন নিউ ইয়র্ক থেকে। থ্যাংক ইউ আপা, আমার আত্মীয় হন উনি। ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। তো আজকে আর কোন বিষয় আপনি এই বন্ধ্যাত্ব নিয়ে বা ইনফার্টিলিটি নিয়ে, সাবফার্টিলিটি নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? সর্বশেষ কথা কি হতে পারে? সর্বশেষ কথা বলতে চাচ্ছি যে যেহেতু এখন প্রচুর, আমি যেটা প্রথমে বলেছি যে ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটির প্রচুর পেশেন্ট পাচ্ছি আমরা, হ্যাঁ, তো মানে একটু সময় দেওয়া উচিত বাচ্চা হতে, একটু সময়, বিশেষ করে যে এক বছরের যে একটা মাইল ফলক বললাম, একটা যে টাইম আমি বলে দিলাম যে 35 এর নিচে এসে অবশ্যই 1 বছর ট্রাই করবে। অনেকে দেখি যে 2-1 মাস পরেই চলে আসতেছে হতাশ হয়ে, যে কেন হচ্ছে না। এই হতাশা কিন্তু আসলে আরো বেশি খারাপ করে দেয়। হতাশা কিন্তু স্ট্রেস কিন্তু আসলে ডিমের যে পরিস্ফুটনে বাধা হয়, শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। স্পারমাটোজেনেসিস স্ট্রেস কিন্তু আসলে একটা খারাপ জিনিস। সুতরাং আপনি কি সময় দেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের সঙ্গে আলাপ করেন। অনেক ডাক্তার আছে এখন, সুন্দর চিকিৎসা করেন, তাদের কাছে যান, ইয়ে নেন, সব কিছুরই একটা ভালো ইয়ে আছে, ইনশাল্লাহ হতাশ হওয়ার কিছু নাই। জি, আপনি আমাদের আজকের এই ইনসাফ বারাকা হসপিটাল স্বাস্থ্য কথা 7ম পর্বের অতিথি। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে যদি একটু সংক্ষেপে একটু মূল্যায়ন যদি করেন আপনার কাছ থেকে, শেষ কথা এই কথা শুনতে চাই। না, আমার তো খুবই ভালো লাগছে আপনাদের এই ইয়েতে এসে, এবং অনেক কোশ্চেন গুলো শুনতে পেরে বা হচ্ছে ইয়ে করে, এবং খুবই ভালো একটা অনুষ্ঠান, খুব ভালো একটা উদ্যোগ, খুব ভালো উদ্যোগ, আমার খুব ভালো লেগেছে। এবং যারা অনুষ্ঠানে পার্টিসিপেট করলেন সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন। জি ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আর ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারেল হসপিটালের আমরা জানি, এবং সত্যিকার অর্থে এটা বলতে হয় যে বাংলাদেশের ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি, যে ফার্টিলিটি এই বিষয়ক বা চিকিৎসায় শুধু কিডনি বা ইউরোলজি নয়, এই হসপিটালটি বর্তমানে বাংলাদেশের সবার মাঝেই একটা ছড়িয়ে, মানে যে নামটা বা যেভাবে যে এই বিশেষ করে বন্ধ্যাত্ব বা এই ধরনের চিকিৎসার জন্য আমাদের যে টিম রয়েছে, আমাদের যে বিশেষজ্ঞ ডক্টররা রয়েছে, সত্যি বাংলাদেশে তারা সুনাম কুড়িয়েছে। আমরাও আশা করব যে সবাই আমাদের এই চিকিৎসা নিবে হতাশ না হয়ে, তারা টেনশন না করে আমাদের চিকিৎসা ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারেল হসপিটালে আসবে। আর বিশেষ করে ডাক্তার মারুফা হোসেন তো রয়েছেনই সকলের পাশে, এবং অন্যান্য যারা আমাদের যারা সিনিয়র কনসালটেন্ট রয়েছে তারাও সেবা দিয়ে যাচ্ছে। তো ম্যাডাম, আমাদের অনুষ্ঠানে আপনাকে আজকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। ওকে, আচ্ছা, খোদা হাফেজ। ওকে, ধন্যবাদ। তো আজকে এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আমরা পরবর্তীতে কোন একজন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে উপস্থিত হব, সেই নতুন কোন বিষয় নিয়ে। আজকে এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে পরবর্তী কোন এক বিষয়ে অতিথিকে নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সবাই ভালো থাকুন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ঢাকায় চিকিৎসা নিতে এসে থাকা খাওয়া নিয়ে ভাবছেন? বারাকা ফাউন্ডেশন ব্যবস্থা করেছে কম খরচে মানসম্পন্ন নিরাপদ পরিবেশে থাকার সুবিধা। বারাকা রেসিডেন্সি, রোগী ও স্বজনদের আবাসন। ইনসাফ বারাকা হাসপাতালের পাশে 18 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। হটলাইন 01979098099। বারাকা ফাউন্ডেশনের একটি কল্যাণ উদ্যোগ। কম খরচে কিডনি চিকিৎসায় দেশের সেরা প্রতিষ্ঠান ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারেল হাসপাতাল। এখানে রয়েছে লেজার মেশিনে কিডনির পাথর অপসারণের অত্যাধুনিক ব্যবস্থা, 4টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, ডায়ালাইসিস সহ জেনারেল হাসপাতালের সকল সুবিধা। এছাড়া সকল পরীক্ষা নিরীক্ষায় রয়েছে 40% পর্যন্ত ছাড়। ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারেল হাসপাতাল, মগবাজার, ঢাকা। স্বাস্থ্য সেবায় 1.5 যুগ।